বিবিসি বাংলার প্রবাহে আজকে প্রধান খবর, বেলারুস সীমান্ত দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টার সময় শতাধিক অভিবাসীকে আটক করেছে পোল্যান্ড। আর বাংলাদেশে গত 10 মাসে মোটর বাইক দুর্ঘটনায় 1,500-এরও বেশি লোকের মৃত্যু হয়েছে। মোটর বাইক চালকদের এত দুর্ঘটনার কারণ কি? যারা ইয়াং পার্সন তারা হট করে একটা গাড়ি নিল, হুটহাট দিয়ে চলে গেল, এটা আসলে এটা অ্যাক্সিডেন্টের হচ্ছে এটা মূল একটা রিজন। এটা মোটামুটি অপেশাদার চালক। তো অপেশাদার চালকদের কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে কোনো ওই যে পরীক্ষা নেওয়া বা হচ্ছে কোনো অনজব ট্রেনিং ইত্যাদি কোনো ব্যবস্থাপনা নাই। আর ভারত শাসিত কাশ্মীরে সোমবার নিরাপত্তা বাহিনীর হাতে 2 জন বেসামরিক ব্যক্তির নিহত হবার ঘটনায় এখন প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছে। শুনবেন এ নিয়েও বিস্তারিত। এসব নিয়েই আজকের প্রবাহ। বিবিসি বাংলার সন্ধ্যা অনুষ্ঠান প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পুলক গুপ্ত। রেডিওতে শর্টওয়েভ ছাড়াও অনুষ্ঠানটি আপনারা শুনতে পাচ্ছেন রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বড় 10টি শহরে FM প্রচার তরঙ্গে, আর ইন্টারনেটে লাইভ শোনা যাচ্ছে বিশ্বব্যাপী bbcbangla.com এই ওয়েবসাইটে। এখনকার প্রধান খবর, পোল্যান্ডের কর্মকর্তারা বলছেন যে বেলারুস থেকে সীমান্ত পেরিয়ে তাদের দেশে ঢোকার চেষ্টা করার সময় গত রাতে তারা 100-রও বেশি অভিবাসীকে আটক করেছে। ওয়ার্সো থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে বেলারুসের সৈন্যরা সম্ভবত সীমান্তের কাঁটাতারের বেড়ার ক্ষতি সাধন করেছে। বেলারুস পোল্যান্ড সীমান্তে এখনও হাজার হাজার লোক আটকা পড়ে আছে, তবে কিছু লোক তাদের নিজ দেশে ফেরত যাওয়া শুরু করেছে বলেও খবর পাওয়া যাচ্ছে। এ নিয়ে বিস্তারিত শুনুন আফরোজা নীলার কাছে। গত কয়েক মাস ধরেই প্রধানত ইরাক, সিরিয়া ও আফগানিস্তান থেকে আসা হাজার হাজার অভিবাসী ইউরোপিয়ান ইউনিয়নে আসার চেষ্টায় বেলারুস সীমান্ত পার হয়ে পোল্যান্ডে ঢোকার চেষ্টা করছে। ওয়ার্সোতে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে বেলারুশের সৈন্যরা সম্ভবত সীমান্তের কাঁটাতারের বেড়ার ক্ষতি সাধন করেছে এবং অভিবাসীদেরকে পোলিশ সৈন্যদের দিকে পাথর ছুঁড়তে বাধ্য করেছে বলেও অভিযোগ করে। অভিবাসীদের সীমান্ত পার হতে উস্কে দিয়ে বেলারুশ ইউরোপীয় ইউনিয়নকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে এমন অভিযোগ অস্বীকার করছেন প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। পোল্যান্ডের কর্মকর্তারা বলছেন বেলারুশ থেকে সীমান্ত পেরিয়ে তাদের দেশে ঢোকার চেষ্টার সময় গত রাতে তারা 100-রও বেশি অভিবাসীকে আটক করেছে। সীমান্তে এখনও হাজার হাজার লোক আটকা পড়ে আছে, তবে কিছু লোক তাদের নিজ দেশে ফেরত যেতে শুরু করেছে। ইরাক বলছে তাদের 400-রও বেশি নাগরিক আজ দেশে ফিরে আসার জন্য মিনস্ক থেকে বিমানে উঠবে। এই অভিবাসীরা বেলারুশ পোল্যান্ড সীমান্তে প্রচণ্ড ঠান্ডার মধ্যে তাঁবুতে কাটাচ্ছিল এবং তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। বেলারুশের পুলিশ তাদের সীমান্ত পেরোনোর চেষ্টার সময় তাদের বাধা দেবার কোনো চেষ্টাই করছে না বলে অভিযোগ রয়েছে। সীমান্তে তারা পোল্যান্ডের পুলিশ ও সীমান্তরক্ষীদের সাথে মুখোমুখি অবস্থান নেবার ফলে বেশ কিছুদিন ধরেই সেখানকার পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। আফরোজা নীলা। বাংলাদেশে এ বছর জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত 10 মাসে শুধু মোটরসাইকেলের দুর্ঘটনায় গড়ে প্রতিদিন প্রায় 6 জন মারা গিয়েছেন বলে উঠে এসেছে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে। ওই প্রতিবেদনে সংস্থাটি বলছে যে এই 10 মাসে বাংলাদেশে 1,653টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে এবং তাতে মারা গিয়েছেন মোট 1,758 জন লোক। বিশেষজ্ঞরা বলছেন যে সড়কে যানবাহনের সংখ্যা বাড়ার পাশাপাশি বাংলাদেশে অবকাঠামোগত উন্নয়ন না থাকা, অব্যবস্থাপনা এবং আইনের যথাযথ প্রয়োগ না থাকার ফলেই দুর্ঘটনা বৃদ্ধির হার বেড়ে যাচ্ছে। ঢাকা থেকে শুনুন এই নিয়ে নাগিব বাহারের প্রতিবেদন। রাইড শেয়ারিং অ্যাপগুলো জনপ্রিয় হওয়ার পর থেকে গত কয়েক বছরে বাংলাদেশে মোটরসাইকেলের সংখ্যা যেমন বেড়েছে, মোটরসাইকেল দুর্ঘটনা ও সেসব দুর্ঘটনার ফলে হওয়া হতাহতের ঘটনাও পাল্লা দিয়ে বেড়েছে। সড়ক ও পরিবহনে নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থাগুলোর গবেষণা বলছে 5 বছর আগে বাংলাদেশে যে পরিমাণ মোটরসাইকেল দুর্ঘটনা হতো, এখন সেই সংখ্যা প্রায় 4 গুণ বেড়েছে। কিন্তু তারপরেও ঢাকা শহরে যারা গণপরিবহন ব্যবহার করেন তাদের একটা বড় অংশ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে রাইড শেয়ারিং মোটরসাইকেল ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এত ঝুঁকি থাকা সত্ত্বেও কেন যাতায়াতের মাধ্যম হিসেবে তারা মোটরসাইকেল পছন্দ করেন? না, বাইকে চড়াটা একদমই নিরাপদ মনে হয় না, কিন্তু তারপরও ট্রাফিক জ্যামের কারণে বা সময় তাড়াতাড়ি পৌঁছানোর কারণে প্রায় বাইকে চড়তে হয়, উপায় নাই। নিয়ম কানুন মানে না, উল্টাপাল্টা জায়গা থেকে ঘুরায় দেওয়া বাইক,
তারপর হচ্ছে ফুটপাথের উপর দিয়ে চালা দেওয়া, আশেপাশে লোকজন থাকে, পা লাগতেছে, আমিও ধাক্কা খেয়ে উল্টায় পড়ে যেতে পারি, এরকম অনেক ভয় সারাক্ষণ কাজ করতে থাকে। ভয় লাগতো এবং মনে হতো যে আল্লাহ, যার তার বাইক, কার না কার বাইকে কার পিছনে উঠতেছি, কি কেমন হবে না হবে। পরে এখন আসলে ওই যে ঠেলাই পরে ঢেলাই সালাম, যেটা আসলে আমাকে উঠতেই হচ্ছে। তো সিএনজিতে বেশি ভাড়া লাগে, বাসে যাইতে বেশি সময় লাগে, তো যার কারণে মোটরসাইকেলটা মনে হয় যে এইগুলোর তুলনায় অনেক সুবিধাজনক। মজার বিষয় হলো, মোটরসাইকেল আরোহীদের মতো মোটরসাইকেল চালকরাও বলছেন রাস্তায় মোটরসাইকেল চালাতে আগের চেয়ে বেশি অনিরাপদ বোধ করেন তারা। যেরকম বলছিলেন চট্টগ্রামের বাসিন্দা রেবেকা হাসান, যিনি গত 3 বছর ধরে মোটরসাইকেল চালাচ্ছেন। হ্যাঁ, অনেক বেড়েছে। এখন হচ্ছে 3 বছর আগে ছিল, এখন অনেক বেড়েছে। আপনার অ্যাক্সিডেন্টটা হয় কাদের? আমরা যখন স্বাভাবিক দেখি যে অ্যাক্সিডেন্টটা হয় ইয়াং বয়সের। যারা ইয়াং পার্সন তারা হুট করে একটা গাড়ি নিল, হুটহাট রেস দিয়ে চলে গেল, এটা আসলে এটা অ্যাক্সিডেন্টের হচ্ছে এটা মূল একটা রিজন। আর এদের জন্য হয়রানির শিকার হয় অন্য, আমরা বাইকাররা মোটামুটি হয়রানির শিকার হয় ওদের জন্য। রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত হওয়া 1653টি দুর্ঘটনার প্রায় 35% মহাসড়কে সংঘটিত হয়েছে, আর শহরাঞ্চলে হয়েছে প্রায় 16%। এসব দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের 1/3 বেশি শিক্ষার্থী। বিশেষজ্ঞরা বলছেন ট্রাফিক আইন সম্পর্কে অসচেতনতা এই ধরনের দুর্ঘটনার প্রধান কারণ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের সহকারী অধ্যাপক সাইফুন নেওয়াজ বলেন, বাহন হিসেবে মোটরসাইকেলের চাহিদা বাড়ার সাথে সাথে অদক্ষ চালকের সংখ্যা বাড়াও দুর্ঘটনার সংখ্যা বাড়ার অন্যতম প্রধান কারণ। অদক্ষ চালক যেটা হচ্ছে মোটরসাইকেল যারা চালায় এরা মোটামুটি অপেশাদার চালক। তো অপেশাদার চালকদের কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে কোনো ওই যে পরীক্ষা নেওয়া বা হচ্ছে কোনো অনজব ট্রেনিং ইত্যাদি কোনো ব্যবস্থাপনা নাই। ফলে আমাদের যারা যে লাইসেন্স প্রদান করে তখন কিন্তু এই অপেশাদার লাইসেন্সের প্রক্রিয়া অনেক ফ্লেক্সিবল, অর্থাৎ সে কতটুকু জানে না জানে এটা কিন্তু খুব বেশি ভ্যারি করে না। হ্যাঁ, এরাও কিন্তু আপনার আসলে অনেক ক্ষেত্রেই তারা অপেশাদার এবং কম বয়স্ক চালক, কারণ কম বয়স্ক চালক হচ্ছে এরা 18 বছর 20 বছর এই হারটা বেশি। ফলে দেখা যাচ্ছে এরা কিন্তু রিস্ক টেকিং বিহেভিয়ারটা এদের মধ্যে বেশি। সড়কে যানবাহনের সংখ্যা বাড়ার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন না থাকা, অব্যবস্থাপনা ও আইনের যথাযথ প্রয়োগ না থাকায় দুর্ঘটনা বৃদ্ধির হার বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেন মিস্টার নেওয়াজ। যদি আমাদের মোটরসাইকেলের সংখ্যা যেভাবে বাড়ছে, এটা যদি সরকার এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ না করে, এটা কিন্তু একসময় বড় একটা মাথা ব্যথার কারণ হবে। কারণ আমরা কিন্তু আস্তে গণপরিবহন বিআরটি আমাদের ভালো করতে যাচ্ছি। এখন যদি মোটরসাইকেলের সংখ্যা বেড়ে যায়, এই লোকগুলোকে কিন্তু আমি বিআরটি আমাদের আনতে পারবো না। একসময় মহাসড়কে যেমন আমাদের নসিমন পরিমাণ একসময় বাড়তে দিয়েছি, পরে এখন যেটা সমস্যা মাথা ব্যথাকে সরাতে পারছি না, মোটরসাইকেলটা এরকম হয়ে যাবে। সো মোটরসাইকেলকে নিয়ন্ত্রণ করার এখনই একটা আমাদের পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশে মোটরসাইকেল চালকদের আইনের আওতায় আনার জন্য সরকার নানা ধরনের আইন প্রয়োগ করলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই সেসব আইনের বাস্তবায়ন বা প্রতিপালন নিশ্চিত করা যাচ্ছে না বলে বলছেন বিশেষজ্ঞরা। শুনছিলেন নাগিব বাহারের প্রতিবেদন। আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায়, কুমিল্লায়, সিলেটে। আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে। ভারত শাসিত কাশ্মীরে সোমবার নিরাপত্তা বাহিনীর চালানো যে এনকাউন্টারে 2 জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন, সেই ঘটনা নিয়ে তীব্র জনরোষের মুখে রাজ্য প্রশাসন আজ ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। এদিকে শ্রীনগরে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা থেকে ক্রমশই এটা স্পষ্ট হচ্ছে যে ওই 2 জন ব্যবসায়ীকে পুলিশ ও সেনা সদস্যরা সেদিন হিউম্যান শিল্ড বা মানব ঢাল হিসাবে ব্যবহার করেছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। এদিকে নিহত 2 জন ব্যবসায়ীর দেহ পরিবারের হাতে ফিরিয়ে দেওয়ার দাবিতে তাদের পরিবারের সদস্যরা এবং স্থানীয় মানুষজন প্রবল শীতের মধ্যেও রাতভর যে ধর্নায় বসেছিলেন, সেটিও কালকে মাঝরাতের পর জোর করে তুলে দেওয়া হয়েছে। দিল্লি থেকে বিস্তারিত জানাচ্ছেন শুভজ্যোতি ঘোষ। সোমবার সন্ধ্যায় শ্রীনগর শহরের উপকণ্ঠে হায়দারপোরাতে যে এনকাউন্টারে মুদাসসির গিল ও আলতাফ আহমেদ দার নামে 2 জন ব্যবসায়ী নিহত হয়েছেন, তা নিয়ে রহস্য ক্রমেই দানা বাঁধছে। একটি শপিং কমপ্লেক্সে ওই অভিযানের পর কাশ্মীর পুলিশ দাবি করেছিল ওই 2 জন তাদের ভাষায় জঙ্গিদের সমর্থক ছিলেন, কিন্তু ঘটনার প্রত্যক্ষদর্শীরা অনেকেই জানিয়েছেন তাদেরকে আসলে হিউম্যান শিল্ড বা মানব ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল। নিহত আলতাফ আহমেদ দার ছিলেন শপিং কমপ্লেক্সটির মালিক। তাকে নিয়েই পুলিশ ও সেনারা বাড়িটির ভেতরে ঢোকে বলে মিস্টার আহমেদের পরিবারের সদস্যরা জানিয়েছেন।
তারা আরও বলছেন, ওই কমপ্লেক্সের যে ঘরটিতে সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের ডেরা ছিল বলে বলা হচ্ছে, সেটিতে নকও করানো হয় ওই দুজনকে দিয়েই। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি নেত্রী মেহবুবা মুফতিও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে এসে বলেন, এই সরকার এতই নিষ্ঠুর যে মৃতদের দেহ পর্যন্ত ফেরত দিচ্ছে না। সেদিন কোনো জঙ্গি আদৌ মারা গেছে কিনা আমরা জানি না, কিন্তু এটা জানি দুজন নিরপরাধ ব্যবসায়ী যাদের ঘরে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা আছে তাদের মেরে ফেলা হয়েছে। এই সরকার আর কত নির্যাতন চালাবে? মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের সাউথ এশিয়া ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলিও বিবিসিকে বলছিলেন, এই দুজন নিহত ব্যক্তির যে সশস্ত্র কার্যকলাপের সঙ্গে সম্পর্ক ছিল না তা বোঝাই যাচ্ছে। এখন কাশ্মীরে যখন ফ্যামিলি মেম্বার যেরকম ভাবে প্রেস করে, এই সার্কামস্টান্সেস যেখানে এত বেশি রিপ্রেসিভ এনভায়রনমেন্ট, এত বেশি রেস্ট্রিকশন, তখন দেখাই যাচ্ছে যে এরা সিভিলিয়ান ছিলেন। এটা খুবই ভালো যে গভর্নমেন্ট এই কথা মেনে নিয়েছে আর এখন একটা এনকোয়ারি লঞ্চ করেছে। কিন্তু আমরা আগেও দেখেছি যখন গভর্নমেন্ট কোনো এনকোয়ারি লঞ্চ করে তারপরে ওইটার আউটকাম কেউ জানে না। এই ইম্পিউনিটি কালচারটার জন্যই কিন্তু সিকিউরিটি ফোর্সেসরা বারে বারে একই জিনিস করে, যেখানে সিভিলিয়ানরা এমন ভাবে এনকাউন্টারে মারা যায়। মুদাসসির গিল ও আলতাফ আহমেদ দারকে হিউম্যান শিল্ড হিসেবে ব্যবহার করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, কাশ্মীরে পুলিশ ও নিরাপত্তা বাহিনী সেই রেওয়াজ আসলে বহুদিন ধরেই চালিয়ে আসছে বলেও জানাচ্ছেন মিস গাঙ্গুলি। সিভিলিয়ানদেরকে এই আর্মড এনকাউন্টারের মধ্যে একেবারেই সামনে আনা উচিত না, তাদেরকে কোনোভাবেই রিস্কে নেওয়া হিউম্যান রাইটস ভায়োলেশন হয়। এটা আগেও হয়েছে, একটা হতো যে কখনো কখনো কাশ্মীরিদেরকে ইউজ করা হতো নেগোশিয়েট করবার জন্য, সিভিলিয়ানদেরকে ইউজ করা হতো আইডেন্টিফাই করার জন্য তারা কোথায় আছে, কোন বাড়িতে আছে। এরকম ইনসিডেন্ট হয়েছে যেখানে সিভিলিয়ানকে সামনে করে দেওয়া হয়েছে যাতে ফায়ারিং এর মধ্যে ওরা আগে মারা গেছেন। এদিকে ঘটনার পরপরই কাশ্মীর পুলিশ নিহত দুজন ব্যবসায়ীর দেহ শ্রীনগর থেকে 100 কিলোমিটার দূরে হান্ডওয়ারার একটি প্রত্যন্ত অঞ্চলে দাফন করে দিয়েছে, কিন্তু পরিবারের সদস্যরা প্রিয়জনের মরদেহ ফেরত পাওয়ার জন্য দাবি জানাচ্ছেন। मैं अपने हस्बैंड की डेड बॉडी मांग रही हूँ, बाकी मुझे कुछ नहीं। दिखाओ मुझे मेरे हस्बैंड की शक्ल दिखाओ बस। মুদাসসির গিলের স্ত্রী যেমন বলছিলেন, আমার আর কোনো দাবি দাওয়া নেই, আমি শুধু আমার স্বামীর চেহারাটা একবার দেখতে চাই। নিহত আলতাফ আহমেদ দারের বড় ভাইও একই সুরে বলছেন, আমাদের হাতে ওই লাশগুলো তুলে দেওয়া হোক। দুজন ব্যবসায়ীর মরদেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য বুধবার সকাল থেকেই এলাকার স্থানীয় মানুষজন শ্রীনগরে খোলা আকাশের তলায় একটি মাঠে ধর্নায় বসেন। নভেম্বরে প্রবল শীতের মধ্যেও রাত গড়িয়েও চলতে থাকে সেই অবস্থান বিক্ষোভ। বক্তারা সেখানে বলেন, একজন ব্যক্তি যেভাবেই মারা যান না কেন তার দেহ পরিবারকে ফিরিয়ে দিতেই হয়। ভারতের সংবিধান বা আইন সরকারকে তা লুকিয়ে ফেলার অনুমতি দেয় না। ভারতে কি গণতন্ত্র আর নেই? ভারতের বিজ্ঞজন ও বুদ্ধিজীবীরা কি দেখছেন না যে আমাদের সঙ্গে কত বড় অন্যায় নির্যাতন করা হচ্ছে? মধ্যরাতের পর পুলিশ এসে সেই ধর্ণা জোর করে তুলে দেয়। যদিও পরে নিহতদের পরিজনদের আশ্বাস দেওয়া হয়েছে, হান্ডওয়ারা থেকে কফিন তুলে এনে তাদের হাতে তুলে দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে। এদিকে আজ দুপুরের পর কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার অফিস টুইট করে ঘোষণা করে, হায়দারপোরা এনকাউন্টারের ম্যাজিস্টেরিয়াল তদন্ত হবে এবং সেই তদন্ত রিপোর্ট যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা পড়ে সরকার তা নিশ্চিত করবে। দিল্লি থেকে শুনছিলেন শুভজ্যোতি ঘোষের প্রতিবেদন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলায় এক নবজাতককে জোর করে আটকে রেখে পরিবারের কাছে টাকা দাবি এবং তার ফলে শিশুটির মৃত্যুর অভিযোগে এক হিজড়াকে গ্রেফতার করেছে পুলিশ। মালদা জেলার শিশু সুরক্ষা কমিটির প্রধান বলছেন যে 3 ঘণ্টা ধরে কোনো নবজাতককে আটকে রাখা অপরাধ তো বটেই, কিন্তু পুলিশেরও আরও আগে থেকেই সক্রিয়তা দেখানো উচিত ছিল। এ নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন শুনবেন আজকের অনুষ্ঠানে একটু পরেই। আপনারা শুনছেন বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহ। এবারে মাসুদ হাসান খানের কাছে আজকের সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। মহিলাদের টেনিস ফেডারেশন বলছে, নিখোঁজ চীনা টেনিস খেলোয়াড় পেং শুয়াই নিরাপদে আছেন কিনা এ ব্যাপারে স্বাধীন এবং যাচাইযোগ্য প্রমাণ সারা বিশ্ব দেখতে চায়। পেং শুয়াই অভিযোগ করেছিলেন যে ঝ্যাং গাওলি নামে একজন সাবেক ঊর্ধ্বতন চীনা নেতা জোর করে তার সাথে যৌন মিলন করেছিলেন এবং এই অভিযোগ করার পর থেকেই তাকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছে না। চীন এ ব্যাপারে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেছে। ডব্লিউটিএ বলেছে
মিস পেং তাদেরকে এক ইমেল বার্তায় তিনি ভালো আছেন বলে জানিয়েছেন, কিন্তু ডব্লিউটিও প্রধান বলেছেন ওই ইমেলটি পেং শুয়াই নিজেই লিখেছেন কিনা তা নিয়ে তাদের সন্দেহ আছে। লেবানন ও উপসাগরীয় দেশগুলোর মধ্যে কূটনৈতিক বিবাদের সর্বশেষ ঘটনায় আজ কুয়েতে 18 জন লোককে আটক করার খবর পাওয়া গেছে, যারা শিয়া মুসলিম গোষ্ঠী হেজবুল্লাহকে অর্থ সহায়তা দিতে বলে সন্দেহ করা হচ্ছে। কুয়েতি সংবাদপত্র আল কাবাস বলছে এই বন্দীদের 21 দিনের জন্য কেন্দ্রীয় কারাগারে রাখা হবে এবং এর পাশাপাশি তাদের নিষিদ্ধ গোষ্ঠীর সদস্য হওয়া, অর্থ পাচার এবং গুপ্তচর বৃত্তির অভিযোগের তদন্ত চলবে। জার্মানিতে দৈনিক কোভিড-19 সংক্রমণের সংখ্যা 65,000-এ উঠেছে এবং এটি হচ্ছে মহামারী শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দৈনিক আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। দেশটির সংক্রামক রোগ সংক্রান্ত প্রতিষ্ঠানের প্রধান লোথার ওয়াইলার একে এক গুরুতর জরুরি অবস্থা বলে বর্ণনা করে সতর্ক করে দিয়েছেন যে সংক্রমণের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। পুরো ইউরোপ জুড়েই করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় বেশ কিছু ইউরোপীয় দেশ ইতিমধ্যেই বিধিনিষেধ জোরদার করেছে। আফগানিস্তানের তালেবান সরকার বলছে রাজধানী কাবুলে তাদের নিরাপত্তা বাহিনী এক অভিযানে ইসলামিক স্টেট গোষ্ঠীর এক জঙ্গিকে হত্যা করেছে। শহরের উত্তর পশ্চিমাংশে আইএস এর এক গোপন ঘাঁটিতে এই অভিযানের সময় তারা বেশ কজনকে আটক করেছে বলেও তালেবানের একজন মুখপাত্র বলছেন। জাতিসংঘ বলছে আফগানিস্তানের ভেতরে এই গোষ্ঠীর প্রসার ঘটেছে এবং দেশের 34টি প্রদেশের সবগুলিতেই এখন আইএস সহযোগীদের উপস্থিতি রয়েছে। গ্রিসে 24 জন ত্রাণকর্মীর বিচার শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ সমুদ্র পথে আসা অভিবাসীদের সাহায্য করতে গিয়ে এরা গুপ্তচর বৃত্তি করেছেন। 2016 থেকে 2018 সালের মধ্যে এরা লেসবস দ্বীপে একটি ত্রাণ সংস্থায় কাজ করতেন, যাদের কাজ ছিল সমুদ্রপথ পাড়ি দেওয়া অভিবাসীদের উদ্ধার ও সাহায্য করা। গ্রিক সরকারি কৌঁসুলিরা বলছেন এই কাজ করতে গিয়ে এরা কোস্টগার্ডের ওয়্যারলেস বার্তা আড়ি পেতে শুনতেন। মানবাধিকার কর্মীরা এই অভিযোগকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। অনুষ্ঠান শেষ করবার আগে আজকে প্রধান খবরগুলো আরেকবার। বেলারুস সীমান্ত দিয়ে ঢোকার চেষ্টার সময় শতাধিক অভিবাসীকে আটক করেছে পোল্যান্ড। আর বাংলাদেশে গত 10 মাসে মোটর বাইক দুর্ঘটনায় 1,500-এরও বেশি লোকের মৃত্যু হয়েছে। বলা হচ্ছে যে নিয়ম কানুন না মেনে এবং ঝুঁকিপূর্ণভাবে বাইক চালানোই এর কারণ। আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা বাংলাদেশের সময় আজ 10:30, রাত 10:30, ভারতের সময় 10টায় শুনবেন আশা করে। লন্ডন থেকে আমি পুলক গুপ্ত আপাতত এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।